মর্নিং। আজকে 6 ডিসেম্বর। আমরা বেরিয়ে পড়লাম অনেক 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 দিন পরে। মাঝখানে বিভিন্ন ব্যাপারে একটু বিজি ছিলাম, কাজ ছিল, ফ্যামিলি মেডিকেল সিচুয়েশনস ছিল, এই সব কিছু নিয়ে। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে শিলিগুড়ি। যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকেই, কিন্তু আজকের গন্তব্যস্থল হচ্ছে শিলিগুড়ি। আমার সঙ্গে আছে বাপি। বাপি হচ্ছে সম্পর্কে আমার কাকা হয়, কিন্তু আমার থেকে যেহেতু ছোট আমাকেই দাদা বলে ডাকে। আর দীপ একটু এগিয়ে আয় সামনের দিকে, দুজনের মাঝখানে। এ হচ্ছে দীপ। দীপ হচ্ছে আমার বাপির দিদি, আমার পিসি হয়। বাপি আর পিসি ওর ছেলে, মানে বাপির ভাগ্নে। তো আপাতত আমরা তিনজন এই দেখো ডানলপের মোড়ে দাঁড়িয়ে আছি। এরপরে রথতলায় গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার এক বন্ধু উঠবে, শুভ্র দাশগুপ্ত। তো রথতলা থেকে ওকে পিক আপ করে তারপরে সোদপুর দিয়ে আমরা ঢুকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। ওখানে আসছে আমাদের ট্রিপের সেকেন্ড গাড়ি, নেক্সান, অরেঞ্জ নেক্সান। ওটা হচ্ছে অরিন্দম বন্দ্যোপাধ্যায়, আমার কলিগ। তো ওর সঙ্গে আমরা প্রচুর ট্রিপ করি। তো অরিন্দম এসে জয়েন করবে, শুভ্র অরিন্দমের গাড়িতে চলে যাবে, আর আমাদের গাড়িতে এই আমরা তিনজন, আমি, বাপি আর দীপ। চলো তোমাদের দেখাতে থাকবো। আমরা ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই এগোচ্ছি। মধ্যে আমাদের গাড়িতে এসে বসে গেছে শুভ্র দাশগুপ্ত, ওইখানে বসে আছে। তো শুভ্রকে রথতলা থেকে, যেরকম তোমাদের বললাম, রথতলা থেকে পিক আপ করলাম। পিক আপ করে তারপরে সোদপুর থেকে ডান দিকে ঘুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। অরিন্দমের সঙ্গে এখনো মিট হয়নি, তো আমরা ভাবলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন উঠেই গেছি একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে তারপরে কোনো একটা চায়ের দোকান দেখে একটু দাঁড়াবো, অরিন্দম ওখানেই চলে আসবে, তারপরে ওখান থেকে মেইন জার্নি শুরু হবে। এই হচ্ছে প্ল্যান, দেখতে থাকো। আমরা এসে পৌঁছলাম। এখানে একটা টোল আছে, আমি জানি না টোলটা কিসের, মানে কোন জায়গার টোল। তো ব্যারাকপুর তো ক্রস করে গেছি। আমরা এখন এসছি হচ্ছে চায়ের দোকানে। তো অরিন্দম আসছে, এবার ততক্ষণে আমরা একটু চা খেয়ে নিই, তারপরে আবার এগোতে থাকবো, তোমাদেরও দেখাতে থাকবো। এই অরিন্দমের গাড়ি এসে গেল। এবার আমরা আবার আমাদের শিলিগুড়ির দিকে যাওয়া শুরু করবো। অরিন্দম, আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আর বাকি লোকজন এখানে। এই পুরো গ্যাং এক ফ্রেমে। এখন অরিন্দম একটু চাটা খাবে, তারপরে আমরা আবার বেরোবো। আমরা আবার স্টার্ট করে দিলাম। চায়ের ব্রেক ডান। শুভ্র চলে গেছে ওই গাড়িতে, অরিন্দমের গাড়িতে। আমাদের গাড়িতে আমি, বাপি আর দীপ। চলো তোমাদের দেখাতে থাকবো একটু একটু। রাস্তা এখনো পর্যন্ত অসাধারণ। কল্যাণী এক্সপ্রেসওয়ে জাস্ট টু গুড। সোদপুর থেকে টার্ন নেওয়ার পরে একটা জায়গাতে, ব্যারাকপুর জাস্ট ক্রস করার পরে একটা জায়গাতে ইয়ে নিতে হলো, কি বলে, একটা সার্ভিস রোড নিতে হলো। বাট সার্ভিস রোডটার কন্ডিশনও খুবই ভালো, এবং এখনো পর্যন্ত যা রাস্তা দেখছি ভালো। এদিকের রাস্তাটা আর খারাপ হওয়ার কথা নয়। এখন তো সব ঠিকঠাকই থাকবে। কৃষ্ণনগর আসবে, কৃষ্ণনগরে ওখানে হয়তো একটু সিটি ট্রাফিক থাকবে এক্সপেক্ট করছি। তারপরে তো পলাশী, বেলডাঙ্গা এটসেট্রা, আর ওদিকে তো বহরমপুর বাইপাস আছে। তোমাদের দেখাতে থাকবো রাস্তার অবস্থা। মাখনের মতো রাস্তা, আমরা এগোতে থাকি।
কই গো, ঘুমিয়ে পড়লেন নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণনগর আর 30 কিলোমিটার বলছে। খিদেও পেয়ে গেছে। ওই শুভ্র যাকে দেখলে, আমার স্কুল ফ্রেন্ড, ও অরিন্দমের গাড়িতে আছে। ও হচ্ছে আমাদের প্রিয় গাঙ্গুরামের জামাই। হ্যাঁ, মানে ওই মিষ্টির দোকান, সেই গাঙ্গুরামের জামাই। তো ও ব্রেকফাস্ট কিছু একটা নিয়ে এসছে। হ্যাঁ, মিষ্টি, স্ন্যাক্স, ক্রোশেন্ট এইসব হবে। তো ওটা কোথাও একটা দাঁড়িয়ে খেতে হবে। আমরা জেনারেলি যেটা করি, তোমরা আগেও দেখেছো আমার ব্লগ যদি দেখে থাকো, মাদার হার্টস কৃষ্ণনগর, ওখানে ব্রেকফাস্ট করি, বা ওখান দিয়ে যখন পাস করি সেটা ডিপেন্ডিং অন দ্য টাইম অফ দ্য ডে, হয় ব্রেকফাস্ট করি বা ডিনার করি। তো শুভ্র এবার যেহেতু নিয়ে এসছে, আমরা এবার আর মাদার হার্টসে দাঁড়াবো না। তো অরিন্দমকে বলেছি, অরিন্দম একটু আগে আছে, অরিন্দমকে বলা হয়েছে যে তুমি একটু সামনে কোনো জায়গায় মোটামুটি একটু ছায়া টায়া দেখে দাঁড়িও, তারপরে আমরা কি বলে ব্রেকফাস্ট খাবো। রাস্তা এখনো পর্যন্ত মাখন। দেখো রাস্তার ভিউ। ওই অরিন্দম দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওই নেক্সন দাঁড়িয়ে আছে। পারফেক্ট টাইম। একটু আগেই বলছিলাম যে আমরা দাঁড়াবো দাঁড়াবো দাঁড়াবো, সামনে নিয়ে গিয়েই দাঁড় করাই। চলো ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে এরকম একটা জায়গায় আমরা দাঁড়ালাম দেখলে ব্রেকফাস্ট করতে। লোকজন খাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে খাদ্য আমাদের, মেজার্স গাঙ্গুরাম। থ্যাঙ্কস শুভ্র, আমরা পয়সা দেবো, চিন্তা করিস না। তো এখানে বাপি শুরু করে দিয়েছে, দীপও শুরু করে দিয়েছে, অরিন্দম শুরু করে দিয়েছে। এবার খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। জায়গাটা চেনা চেনা লাগছে কি? একটু ভালো মতো দেখো। এই হচ্ছে সেই বিখ্যাত বহরমপুর বাইপাস, যেটা এই নর্থ বেঙ্গল যাওয়ার রুটটাকে একদম ইজি করে দিয়েছে। এর আগে বহরমপুর সিটির মধ্যে দিয়ে যখন যেতে হতো, সে কোন সময়ে যাওয়া হবে, কোন সময় ট্রাফিক কীরকম থাকবে না থাকবে, এইসব অনেক কিছু ক্যালকুলেশন করতে হতো। হ্যাঁ, এই সময় যদি বেরোনো হয় কলকাতা থেকে, তাহলে এরকম সময় পৌঁছবো, সেই সময় এরকম ভিড় হবে। গঙ্গার ওপরে যে ব্রিজটা আছে, এখন গন আর দোজ ডেজ, নো ক্যালকুলেশন, যখন ইচ্ছা বেরো। এই বাইপাস মোটামুটি একই রকম থাকে। সো ইট হ্যাজ বিকাম আ হেভেন ফর দ্য ড্রাইভার্স। বাইপাসটা খুবই সুন্দর, মানে এটা বোধহয় থার্ড টাইম আমি বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। তো ইট হ্যাজ মেড থিংস রিয়েলি ইজি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যতটা আমরা এলাম, কয়েকটা জায়গায় বোথ ওয়েজ আছে, সিঙ্গেল লেন কাইন্ড অফ, উইদাউট এনি ডিভাইডার, বাট আদারওয়াইজ রাস্তা কিন্তু এখনো পর্যন্ত খুবই ভালো। ট্র্যাডিশনালি মোড়গ্রামের পরে ফারাক্কার আগে অবধি একটা প্যাচ থাকে যেখানে প্রচুর বাম্পি থাকে, মানে
বেশ ভালোই বাম্পি থাকে। জেনারেলি আমরা চেষ্টা করি রাস্তার লেফট দিয়ে যাওয়ার জন্য, তো সেটা এখনও ওরকম আছে কিনা ওদিকে গেলে দেখতে পাবো, বাট এই দিকটায় কিন্তু রাস্তা দারুণ। দেখো বহরমপুর বাইপাস। এখন বাজে হচ্ছে 11:38। আমরা অ্যারাউন্ড 7:30 স্টার্ট করেছিলাম, মানে 7 AM স্টার্ট করার কথা ছিল, একটু দেরি হয়ে 7:30। সো মোটামুটি বলতে পারো অ্যারাউন্ড 4 hours, মেবি 5-10 minutes ইট টুক আস টু রিচ বহরমপুর বাইপাস। এগোতে থাকছি, তোমাদেরও দেখাতে থাকবো। আমরা পৌঁছে অলমোস্ট গেলাম পাপ্পুদা ধাবা, একটা ফেমাস ডেস্টিনেশন এই রুটের। অরিন্দমরা অলরেডি পৌঁছে গেছে, আমরা একটা লেভেল ক্রসিংয়ে আটকে গেছিলাম। এই ঢুকছি পাপ্পুদা ধাবা। তো এবার এখানে দেখতে হবে, প্রবলেমটা হচ্ছে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। কটা বাজে, কটা এখন? 11:55। 12 নুনও হয়নি। না ব্রেকফাস্ট টাইম, না ব্রাঞ্চ টাইম, না লাঞ্চ টাইম। কি যে করবো ভগবান জানে, দেখা যাক। লাঞ্চ টাইম ঠিক আছে, তাহলে নেমে দেখা যাক কি করা যাবে। জলের ক্রেট তো তুলতেই হবে আমাদের এই 2-3 দিনের ট্রিপের জন্য, তারপরে দেখা যাক আর কি করি, তোমাদের দেখাতে থাকবো। তো পাপ্পুদা ধাবায় তো মোটামুটি খাবো না করেও অনেক কিছু খেয়ে নিলাম। মানে আমি আর বাপি একটা করে আলু পরাঠা, আর দীপ আর শুভ্র ওরা 2টো করে রুটি খেলো তড়কা দিয়ে। অরিন্দম কিছু খায়নি, শুধু লস্যি খেলো। আমি আবার একটা লস্যি খেলাম, ওরা একটা করে থামস আপ খেয়েছে, দীপ আর বাপি। তো মোটামুটি এখন ট্যাঙ্ক ফুল। এবার যা কথাবার্তা হলো যে আর দাঁড়াবো না ডালখোলার আগে, মানে একদম ফারাক্কা মালদা ক্রস করে রায়গঞ্জ ডালখোলা বাইপাস সব কিছু ক্রস করে ওদিকের রাস্তাটায় গিয়ে, মানে NH-27-এ গিয়ে তারপরে আবার দাঁড়াবো। তো দেখা যাক কতটা কি সেরকমভাবে চলতে পারি, তোমাদের দেখাতে থাকবো। রাস্তা এখনো পর্যন্ত ভালো। বহরমপুর বাইপাসের কয়েকটা জায়গায় দেখলাম একটু ভেঙে ভেঙে গেছে, রিপেয়ার করছে। তো বাট ঠিক আছে, মানে কম্পারেটিভলি ইটস ওকে। একটু ওয়াচফুল থাকলে ওগুলোকে ড্রিবল করে বেরোনো যায়। তো এই হচ্ছে গল্প, দেখতে থাকো। তোমরা দেখলে একটু আগেই আমরা মোরগ্রাম ক্রস করলাম। এই স্ট্রেচটা তোমাদের দেখাতে চাই একটু বোঝানোর জন্য যে NH-12 এর এখন কি সিচুয়েশন। তো মোরগ্রাম ক্রস করার পরে বেশ কিছু জায়গা আছে যেখানে রাস্তাটা সিঙ্গেল ওয়ে টাইপের করে রেখেছে। ইটস এ মিক্স অফ থিংস। দেখো এই জায়গাটা দেখো, মানে হাইওয়ের দুটো সাইড দিয়েই কিন্তু গাড়ি চলছে, বাট দেন one lane is taken out for road works. হ্যাঁ, মানে এসেনশিয়ালি তোমার কাছে একটা লেনই আছে ড্রাইভ করার জন্য। এরকম ধরনেরও বেশ লম্বা কিছু স্ট্রেচেস আছে। দেখো আমরা পৌঁছে গেলাম উমরপুর ক্রসিং। হ্যাঁ, তো এখানেও তুমি যদি দেখো এমনিতেই তো যে এটা একটু বিজি ক্রসিং, সো একটু ট্রাফিক একটু কনজেশন তো থাকে। তারপরে দেখো ক্রসিংটা থেকে আবার ডাইভার্ট করে রাস্তার ওই দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ,
ইভেন ক্রসিং এর একটু আগেও ওয়ান লেন ওয়াজ টেকেন আউট, আর এই জায়গাটায় দেখো পুরোটাই আবার রাস্তার রাইট সাইডে নিয়ে এসছে উইথ ডিভাইডার্স ইন বিটুইন। তো এসেনশিয়ালি ইট হ্যাজ এগেইন বিকাম আ সিঙ্গেল রোড। ওকে, এই উমারপুর সিঙ্গেল রোড সাকাটা কিন্তু বেশ বড় সড়ো, হ্যাঁ, অনেকটা স্ট্রেচ। তো মাঝে মাঝে এরকমই ডান দিক দিয়ে গিয়ে, মানে যেটা উল্টো দিকের গাড়ি আসার জায়গা, সেখান দিয়ে গিয়ে একটু এগিয়ে গিয়ে কিছু গাড়িকে টপকে আবার নিজের লেনে ঢুকে যাওয়া, এটা করাটা খুব রিস্কি। আই উইল নেভার রেকমেন্ড দিস। ওকে, তো তোমরা যদি এরকম করো, খুব ভাবনা চিন্তা করে ভেহিকেলস গুলো যে রিদমে চলছে তার রিলেটিভ স্পিড অ্যাসেস করে সেই অনুযায়ী করবে, হ্যাঁ। আর না করতে পারলে তো খুবই ভালো। উই শুড নেভার ডু দিস কাইন্ড অফ থিংস। তো বাট এনিওয়ে, মানে যেখানে এই ধরনের স্ট্রেচে আমরা একটা স্টেডি স্পিড মেনটেন করি, সেখানে এখানে এরকম 30, 35, 40-এ চালাতে চালাতে মানে একটু লোকের ইমপেশেন্ট হয়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো সেখানেই নিজেকে ম্যানেজ করে এবং হাতে টাইম নিয়ে বেরিয়ে এমনভাবেই যাওয়া উচিত যাতে আননেসেসারি কোনো বিগ রিস্ক নিতে না হয়। ওভারঅল রাস্তায় যদি টাইম একটু বেশি লাগে সেটা ক্যালকুলেট করে সেই খবরটা নিয়ে সেরকমভাবে হাতে সময় নিয়ে বেরোনোটাই বেটার বলে আমার মনে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকমভাবে আমরা এগোচ্ছি, সেই উমারপুর থেকে শুরু করে ইট কন্টিনিউজ অ্যান্ড কন্টিনিউজ। এই হচ্ছে যেটা আসছে সামনে, সেই জোড়া ব্রিজ। এই স্ট্রাকচারটা আমার খুব ভালো লাগে। জীবনে প্রথম আজকে শিলিগুড়ি যাওয়ার সময় এই ডান দিক দিয়ে ক্রস করছি। ইট হ্যাজ অলওয়েজ বিন অন দ্য আদার সাইড, বাট এই হচ্ছে গল্প। এবার যাচ্ছি এদিক দিয়ে, ফেরার রাস্তা দিয়ে। ভালো ট্রাফিক আছে ভাই এই সাইডটাতে, মানে ট্রাফিক বলবো না, জাস্ট বিকজ এই সিঙ্গেল ওয়ে করে দেওয়ার জন্যই কনজেশনটা হচ্ছে। আদারওয়াইজ যেখানে নর্মাল ন্যাশনাল হাইওয়ের দুটো সাইডই অ্যাক্টিভ আছে, সেখানের কম্প্যারিজনে কিন্তু কোনো ট্রাফিক নেই, মানে বাট যেহেতু এই ডাইভারশনসগুলো করেছে এবং যার ফলে চাপ হয়ে যাচ্ছে। দেখা যাক, এখন বাজে হচ্ছে 1:23, আর এখানে থার দাদা এদিক ওদিক করে কোনোভাবে ঢুকেই যাচ্ছে, প্রচুর তাড়া। তাহলে এবার এনজিপি আসতে এই দিকের রাস্তাগুলোর একটু খোঁজ নিয়ে এসো। আমি জানি না এখন বাসগুলো কি টাইমিং করছে, অবভিয়াসলি বাসগুলো তো এই সেম রুট দিয়েই যায়, ওদের টাইমিং কিরকম হবে না হবে জানি না। সবাই তো দেখছি ডান দিক দিয়ে মারছে, যদিও এখানে একটা টার্নিং আছে, টার্নিংটা ক্রস করে কি রাস্তার ওই পারে যাব? না, যাচ্ছি না, এই পারেই আছি। এখানে একটা বড় টার্নিং আছে, দেখি এর আড়াল থেকে একটু একটু করে বেরোনো যায় কিনা। না, বেকার চাপ নিয়ে লাভ নেই। তো এই হচ্ছে গল্প। তোমাদের মাঝখানে ছোট্ট করে একটু রাস্তার আপডেট দিয়ে দিলাম। মোরগ্রামের পর থেকে ভালো মতো খোঁজ নিয়ে এসো রাস্তার কি সিচুয়েশন না সিচুয়েশন। এটা কিন্তু ছোটোখাটো কোনো একটা স্ট্রেচ না, একটা বিশাল বড় স্ট্রেচ। একটু গ্যাপ পরপরই দুদিকের ট্রাফিকই একটা দিক দিয়ে যাচ্ছে। এই অরিন্দম বেরিয়ে গেল নেক্সন নিয়ে। তো দেখা যাক, আমরা এগোতে থাকি। ফাইনালি ফরাক্কায় পৌঁছে গেলাম, এবার ব্যারেজটা ক্রস করব। এখন হচ্ছে 2:04, 2:04 PM। তো
রাস্তাটা ঠিকই ছিল, মিক্স অফ থিংস। টাইমিং ওয়াইজও আই উড সে ডিসেন্ট আছে, ঠিক আছে। মানে ওই 8:30 নাগাদ স্টার্ট করে 2টোর সময় ফারাক্কা, কত হলো, 6 ঘন্টা মতো হলো, ঠিক আছে। এর থেকে আর কত তাড়াতাড়ি হবে? তাহলে তো আবার রেসের ওই মাইকেল শুমাকারের সঙ্গে ওখানে চলে যেতে হবে। তো মোটামুটি ঠিকঠাকই আছে মনে হচ্ছে। ফারাক্কার দিকে আর দেখালাম না। বাপি এখানে অনেক কিছু শট নেওয়ার চেষ্টা করছে, উইচ ইজ গুড। আমাকে বাপি আজকে একটু হেল্প করছে এদিক ওদিক আশেপাশের শটটা নিতে। দেখি অরিন্দম ফোন করছে, কি বলছে দেখি। হ্যাঁ বলো। এই তো ফারাক্কায় উঠলাম। তাই? হ্যাঁ, রেড দেখাচ্ছে। ও মানে দাঁড়িয়েই আছে নাকি? দাঁড়িয়েই আছে, রেড দেখাচ্ছে ম্যাপে। তো সবে 9 নম্বর গেট। তুমি কত নম্বর গেটে? 12, আচ্ছা। না, আজকে চাপ আছে বন্ধুগণ। কালিয়াচক, কালিয়াচক, আপনারা কালিয়াচক দেখুন। রাস্তাটা কিন্তু 3 লেনের, কিন্তু গাড়ির জন্য কিন্তু একটা লেনই অবশিষ্ট আছে। সার্ভিস লেনে বাজার বসে, আর মেন ন্যাশনাল হাইওয়ের বাঁদিকের লেনটা পার্কিংয়ের জন্য এবং পার্কিংয়ের পাশ দিয়ে টোটো চলার জন্য। আর বাকি যদি কিছু জায়গা পড়ে থাকে তাহলে আমরা সেখান দিয়ে যাই, যেমন এখন যাচ্ছি। আর কিছুক্ষণ পরে মালদা বাইপাস আসবে এবং তারপরে যা প্ল্যান হলো, মালদা বাইপাসে শেষের দিকে পরদেশি ধাবা, তো ওখানে দাঁড়িয়ে যার যা ইচ্ছা খাবে। আমরা এই যেই সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ডান দিকে, বাঁদিকের যে রাস্তাটা দেখছেন, যেটা ওদিকে ঘুরে আছে, ওটা মালদা টাউনের ভেতর চলে যাচ্ছে। আর ডান দিকে আমরা ধরে নেব মালদা বাইপাস। এই সিগন্যাল গ্রিন হলো, এই আমরা এগোলাম। বাইকটা একটু লাট খাচ্ছে, হ্যাঁ বাইকটা এগিয়ে গেল। এইবার এই আমরা ঢুকে গেলাম, এই বাঁদিকটা যেটা ছেড়ে দিলাম রাস্তাটা, সেটা হচ্ছে মালদা টাউনে ঢুকে গেছে। এই আমরা মালদা বাইপাস ধরলাম। টাইম 2:51 PM। এর পরের প্ল্যান হচ্ছে পরদেশি ধাবা। পরদেশি ধাবাতে দাঁড়াবো। ওটা হচ্ছে এই বাইপাসের একদম এন্ডের দিকেই পড়ে, তো ওটাতে দাঁড়িয়ে ওখানে কিছু একটা খাওয়া টাওয়া হবে। তো চলে এলাম পরদেশি ধাবাতে। এবার একটু কফি টফি খেয়ে একটু ফ্রেশ হয়ে একটু হাত মুখ ধুয়ে আবার এগোতে থাকবো শিলিগুড়ির দিকে। কফি ব্রেক, তারপরে আমরা আবার স্টার্ট করব। ডিপ ব্ল্যাক কফি, শুভ্র। এটা কি আইসক্রিম, কি ফ্লেভার? ম্যাঙ্গো। শুভ্র ম্যাঙ্গো আইসক্রিম। তো বাপির কফি, অরিন্দমের কফি ছিল, শেষ হয়ে গেছে একটু আগে দেখেছো। আমারও কফি। এটা শেষ করে তারপরে আবার এগোবো।
একটা ছোট্ট ব্রেক, বেঙ্গলি ধাবা। এই যে দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো জেনারেলি আমরা এই বেঙ্গলি ধাবাতেই খাই। তো আজকে সবার ইচ্ছে হয়েছে, এর পাশে আর একটা ধাবা আছে, মানে ধাবা মানে রোড সাইড স্টল টাইপের। তো লোকজন বলছে ওখানে খাবে। তো আমরা আপাতত ওখানেই গেলাম। আমি একটা ডিম টোস্ট খাবো, আর কি লঙ্কার চপ আছে সেটা জাস্ট ওয়ান বাইট নেবো। আমি পুরোটা নিইনি, আমার খাবার খুব একটা ইচ্ছেও নেই। তো এটা খেয়ে টেয়ে তারপরে এখান থেকে একবারে বেরিয়ে চাও খেতে হবে অবভিয়াসলি। তো চা খেয়ে এখান থেকে একবারে বেরিয়ে সোজা শিলিগুড়িতে হোটেল। হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। অরিন্দম অলরেডি শুরু করে দিয়েছে। ডবল ডিমের অমলেট, আর একটা কি লঙ্কার চপ। আর রোডের আপডেটটা একটু দিয়ে দিই। রোডের আপডেট হচ্ছে ডালখোলা থেকে ডান দিকে ঘোরার পরে রাস্তা প্রচুর ভাঙা, প্রচুর। হ্যাঁ, তো এই ইসলামপুর বাইপাসটা এসে একটু শান্তি পেলাম। তো এবার আবার দেখতে হবে ওদিকটায় গিয়ে, মানে চা বাগানের ওই সব জায়গায় রাস্তাগুলো কি অবস্থা আছে। তো এখন টাইম 6:44। তো 6:44 আমরা এখান থেকে একটুখানি ওখানে ডিম টোস্ট খাবো ভেবেছিলাম, কিন্তু টোস্ট নেই, মানে ব্রেড নেই। তো এখন ঘুগনি নিচ্ছি আর অমলেট, ঘুগনি আর অমলেট এই খেয়েই বেরিয়ে যাব। তো তারপরে আবার হোটেলে গিয়ে খাওয়া হবে। এই হচ্ছে লঙ্কার চপ। আমরা ফাইনালি এসে পৌঁছলাম হোটেল কনক্লেভ অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই শিলিগুড়িতে আমরা এখানেই থাকবো। আর হোটেলটা হচ্ছে অনেকটা এরকম, এই হচ্ছে হোটেল কনক্লেভ। রুম টুমগুলো দেখাচ্ছি, রুমে একবারে ঢুকে তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, হোটেল কনক্লেভ। আমরা এখন আইডিগুলো দিচ্ছি, তারপরে রুমে যাব। এইটা হচ্ছে লিফট, যেটা বাইরে থেকে দেখা যায়। পাশাপাশি দুটো রুম, 206, 207। এটা একটা রুম, এই দরজা দুটো পাশাপাশি। তো এই রুমটাতে মানে এগুলো সবই হচ্ছে এসি ডিলাক্স ডাবল বেড। তো এখানে তলায় একটা ম্যাট্রেস পেতে দিয়েছে। এখানে 3 জন থাকবে। আপাতত সমস্ত ব্যাগগুলো এখানেই রাখা আছে। এটা হচ্ছে টয়লেট, ঠিক আছে, ডিসেন্ট। আর ওখানে যে দরজাটা দেখা যাচ্ছে, ওই দরজাটা দিয়ে বাইরে হচ্ছে ব্যালকনি। আর এই রুমটা হচ্ছে 206, একই রকম ডাবল বেড। এইটাতে আমি আর অরিন্দম থাকবো। আমরা দুজনে ড্রাইভ করেছি, তাই আমাদের প্রাইস যে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। ওরা হয়তো আজকে অনেক রাত অবধি আড্ডা মারবে, কিন্তু বলেছে যে আমাদের রেস্ট নিতে দেবে, যেহেতু সেই সকাল থেকে ড্রাইভ করেই পৌঁছলাম। আমরা পৌঁছলাম অ্যারাউন্ড 8:30, মানে শিলিগুড়িতে লাস্টে এসে প্রচুর ট্রাফিক ছিল। তো ওইসব করে টোরে 8:30-তে পৌঁছেছি। এই রুমটাতেও এই যে এখানে একটা ব্যালকনি আছে। এখন তো রাতে কিছুই দেখা যাবে না, সেরকম দেখারও কিছু নেই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে জাস্ট
ওয়ান নাইট স্টে। কালকে আমরা যাব পাহাড়ে। তো দেখা যাক, এবার ডিনারে কিছু একটা অর্ডার করতে হবে, একটু ফ্রেশ হব, স্নান পান করে ডিনার করে ঘুম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমাদের পাহাড়ের জার্নির গল্প, এবং কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সব কিছু ওখানেই কভার করবো। চলো, টাটা।